নমস্কার বন্ধুরা, অর্পিতার আবৃত্তি ইউটিউব চ্যানেলে স্বরক্ষেপ আয়োজিত ঘরে বসে আবৃত্তি চর্চার আসর নিয়ে আমি অর্পিতা ভট্টাচার্য আরও একবার এসে গেলাম আপনাদের কাছে। যারা আমাদের এই চ্যানেলে আগে থেকেই এসেছেন, আমাদের পরিবারের সদস্য হয়েছেন, তাদের সকলকে জানাই আমাদের প্রতিটি ভিডিও আরও বেশি করে দেখুন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক কমেন্ট দিন এবং আপনাদের সেরকম কোনো প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান। আমি যতটুকু পারি উত্তর দেব এবং যখন পারবো না, আমাদের সাথে যে সমস্ত রিসোর্স পার্সনরা রয়েছেন তারা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আপনাদের যে বিষয়গুলি নিয়ে জানার ইচ্ছে সেই বিষয়গুলির উপর আমরা ভিডিও আনার চেষ্টা করব। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আবৃত্তি চর্চা যদি আপনার প্যাশন হয়, আপনি যদি ভালোবাসেন এই শিল্পটিকে, তাহলে আবৃত্তি চর্চার বিভিন্ন দিক নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা প্রতিদিন আনার চেষ্টা করি, সেইগুলিতে আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে। এবং আপডেট থাকতে হলে আপনাকে জানতে হবে কখন কি ভিডিও আসছে। আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সঙ্গে সঙ্গে জানতে পারবেন আমরা কোন বিষয় নিয়ে কখন ভিডিও করছি। তাই অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আবৃত্তি চর্চার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রায় প্রতিটি আবৃত্তির ক্লাসেই বলা হয়, তোমার অনুভূতিকে কাজে লাগাও, তোমার আবেগকে কাজে লাগাও। কিন্তু কিভাবে এই অনুভবকে আপনি কাজে লাগাবেন আবৃত্তি করতে? শিখতে হবে। শিখব বিজ্ঞানসম্মত উপায়ে কিভাবে আপনি অনুভব করবেন, কিভাবে আপনার অনুভূতিগুলিকে আপনি গ্রহণ করবেন, কিভাবে আপনার আবৃত্তিকে আরও সুন্দর করে তুলতে এই অনুভূতিগুলিকে আপনি প্রয়োগ করবেন। নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, কার কাছ থেকে শিখবেন? আজকে আমাদের মধ্যে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় দাদা শ্রী প্রণব সরকার মহাশয়। তাঁকে আমরা পেয়েছি আমাদের মধ্যে অনুভূতি চর্চা বিষয়ে আলোচনা করার জন্য। তার দীর্ঘ আবৃত্তি চর্চা সাধনা নিয়ে আমাদের বলার, বাল্যকাল থেকে তিনি আবৃত্তির চর্চা করে আসছেন, কিন্তু 1992 সাল নাগাদ তিনি সংযোগে আসেন আমাদের গুরু শ্রী উৎপল কুণ্ডু মহাশয়ের, যিনি আমারও গুরু। তা সেই যে চর্চা শুরু হলো, সেই যে দেখা শোনা আবৃত্তি নিয়ে আলোচনা শুরু হলো, সেই আলোচনা কিন্তু আজও চলছে। এবং শ্রী প্রণব সরকার মনে করেন এই যে শিক্ষা, সেই শিক্ষা চলবে তার আজীবন। যদিও তথাকথিত যে সিলেবাস, সেই সিলেবাস তিনি শেষ করে ফেলেছেন অনেক আগেই, কিন্তু এই যে জ্ঞানের সমুদ্র, এত বড় একটা শিল্পের বিষয়ে কত কিছু জানার, সেই বিষয়টি তো শেষ হয়নি। তাই নিয়ে চর্চা তার চলতে থাকবে আজীবন, এটি বিশ্বাস করেন তিনি। আর আবৃত্তি চর্চার জন্য রয়েছে তার নিজস্ব সংস্থা আবৃত্তি দ্বীপ, যেখানে গুরু শ্রী উৎপল কুণ্ডুর আরও শিষ্য শিষ্যারা তার সাথে কাজ করছেন, আবৃত্তি চর্চা করছেন এবং মঞ্চস্থ করছেন। বিভিন্ন জায়গায় আমরা শুনছি তাদের পরিবেশনা, খুব সুন্দর সুন্দর পরিবেশনা নিয়ে তারা মঞ্চে আসছেন। আজকে আমরা পেয়ে গেছি দাদাকে আমাদের সাথে। আমরা এই আবৃত্তিতে অনুভূতির চর্চা কিভাবে করব, কেন করব, এই সমস্ত বিষয়টা সম্বন্ধে জেনে নেব দাদার কাছে। এই সম্বন্ধে আমাদের সম্পূর্ণ আলোচনা করে তিনি আমাদের শোনাবেন। নমস্কার। চর্চাটা আবৃত্তি করার বক্তৃতা নয় একেবারেই, তবু সতীর্থ এবং বন্ধু
অর্পিতা ভট্টাচার্যের আন্তরিকতায় অনুরুদ্ধ হয়ে আজ আপনাদের সামনে অবতীর্ণ হওয়া। আমরা জানি, কবি বলেছেন, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। আবার সেই রবীন্দ্রনাথই আমাদের সাহস যোগান, আমরা চলি সমুখ পানে, কি আমাদের বাঁধবে। তাই চলুন আমরা পরস্পর কিছু অভিজ্ঞতার আদান প্রদান করে নিই এই মহতী আসরে। আমি বলার বিষয় নিয়েছি আবৃত্তিকারের অনুভব এবং চর্চা। আবৃত্তিকারের অনুভব কথাটা আসছে কেন না, যে কোনো শিল্পই শিল্প হিসেবে দাঁড়াতে গেলে কিছু মৌলিকতার প্রয়োজন, অর্থাৎ কিছু সৃজনশীলতার। এই সৃজনশীলতা অনুভব ছাড়া তো কিছুতেই হতে পারে না। আমরা যতই কালোয়াতি করি না কেন, সর্বোপরি সেই সৃজনশীলতার মূলে থাকে অনুভব, অনুভূতি এবং তার সঠিক প্রকাশ। তো আমরা এখানে অনুভবের কথা বলতে গিয়ে আমরা এটা বলতেই পারি যে সম্প্রতি শীত আমরা ছেড়ে এসেছি, কিন্তু তার আমেজ এখনো বর্তমান। তো এই শীতের আমেজে একটি কবিতার কিছু অংশ আমি বলার চেষ্টা করছি, যাতে শীতকে অনুভব করা যায় কিনা দেখা যেতে পারে। কবি বেনু দত্ত রায়ের শীত। একদিন শীত বড়ি এসে ডাকত, আয় আয়। উত্তরের মাঠ দিয়ে লাঠি ঠুকে ঠুকে হেঁটে আসত। এক মাথা রুক্ষ কুয়াশা জড়ানো চুল। আমাদের ঠাকুরদা জানতেন সকলের আগে, বলতেন, এসো এসো। ঠাকুরদা বলতেন, শীতের সুখই আলাদা। আমরা ছোটরা খুদে খুদে চোখ মেলে তাকিয়ে থাকতাম। শীতের সঙ্গে তার কি যে প্রণয় আমাদের বুঝবার ক্ষমতাই ছিল না। আমাদের ঠাকুরদারও ছিল সাদা মাথা ভর্তি চুল। খুব ভোরে উঠতেন ঠাকুরদা ব্রহ্মলগ্নে। তখন পৃথিবীর সীমানা বদল হচ্ছে। ধুতির প্রান্ত গায়ে জড়িয়ে যেতে যেতে হাঁকতেন, উঠে পড়ো দাদুরা, উঠে দেখো, শীতে 7টা শেয়াল মরে গেছে। আমরা উঠতাম না, মায়ের কোলের কাছে আরো ঘন হয়ে শুয়ে থাকতাম। ততক্ষণে সাবেক দিঘির জলে স্নান সেরে নিচ্ছেন ঠাকুরদা। চারদিকে কুয়াশার গাঁট ছড়া, গাছপালা লতাপাতা শুনশান। শীতের সুখই আলাদা, বলতেন ঠাকুরদা। কাঠপালা জ্বালিয়ে সেঁকে নাও হাত পা আগুনে, পিঠে পুলি খাও। মাথার উপরে দেখো ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে বালি হাঁস। কলসি নামানো হচ্ছে খেজুর গাছের, কি যে ঠান্ডা রস। এই ছিল শীতের অনুভবের কথা। এখন এইভাবে আমরা
বলতে পারি যে যেহেতু আমরা বাংলাদেশে জন্মেছি, আমাদের একটি বাড়তি এবং বড় সুবিধে হলো এই ঋতুগুলোকে আমরা পরিপূর্ণভাবে পেয়ে যাই। তাই শীত দিয়ে শুরু করলাম। আমরা শীত, গ্রীষ্ম, বর্ষা এমনিভাবে প্রতিটি ঋতুকে ধরে ধরে প্রকৃতি থেকে অনুভব করতে পারি। অন্তত পর্যবেক্ষণ তো আমাদের চালাতেই হবে। এইবারে ঋতুকে আমরা কি করে দেখব না, যে কোনো ঋতুকে ধরে সকাল, দুপুর, বিকেল, সন্ধে, রাত্রি, আবার ফিরে আসা, এভাবে ধরে ধরে প্রতিটি ঋতুকে, প্রতিটি মুহূর্তের অনুভব আমাদের অভিজ্ঞতার ঝুলিতে তুলে নিতে হবে। আমাদের অনুভূতির জাল ছড়িয়ে দিতে হবে প্রকৃতির সর্বত্র। সেখান থেকে ধাপে ধাপে উঠে আসবে আমাদের সকাল, দুপুর, বিকেল, সন্ধে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। এভাবে যদি আমরা অনুভূতিকে চর্চা করতে করতে, পর্যবেক্ষণ করতে করতে প্রতিনিয়ত আমাদের অভিজ্ঞতার ঝুলিকে পূর্ণ করে তুলতে পারি, তাহলে তা হবে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ অনুভূতি চর্চার ক্ষেত্রে। বাহ, এবার আমি আপনাকে অনুরোধ করব আমাদের একটু বুঝিয়ে দিতে যে আবৃত্তিকার কিভাবে এই অনুভূতির চর্চা করবেন। এই যে অনুভূতি চর্চার কথা বলা হলো, কেন করবে আবৃত্তিকার অনুভূতির চর্চা এবং কিভাবে করবে? এই যে একটা বললাম, প্রকৃতি থেকে প্রতিনিয়ত আবৃত্তির শিল্পীকে কুড়িয়ে নিতে হবে নানাবিধ অভিজ্ঞতা, এবং প্রকৃতির বাইরেও নানা বিষয় আমাদের থাকে। ধরা যেতে পারে, একটু ভুল বললাম, প্রকৃতির মধ্যেই নানাবিধ বিষয় থাকতে পারে, যেমন সমুদ্র, নদী, আকাশ, সবুজ প্রান্তর, গাছপালা, পাখি, নানাবিধ বিষয় আমরা তো প্রতিনিয়তই দেখতে পাই। সেগুলো দেখা, পর্যবেক্ষণ করা, এও আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করতে হবে। এই তো গেল প্রকৃতির একটা অংশ। এর পরে থাকছে আমাদের চলার পথে, জীবনে চলার পথে নানা অভিজ্ঞতা। যেমন আমরা রাস্তাঘাটে চলছি, ট্রেনে, বাসে, অফিসে, স্কুলে, খেলার মাঠে, বাজারে, এরকম নানাবিধ ক্ষেত্রে আমরা নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। যে যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটছে, আমরা সেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু দেখছি না, অর্থাৎ দেখেও যেন দেখছি না। এটি আবৃত্তিকারের কাজ নয়। আবৃত্তিকারের কাজ হলো তাকে যে যে ঘটনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেগুলোকে অনুপুঙ্খ পর্যবেক্ষণ করা, এবং পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার ঝুলিকে পূর্ণ করা, এবং পরবর্তীকালে অবসর সময়ে সেই অভিজ্ঞতাগুলোকে নিয়ে চর্চায় বসা, অর্থাৎ সেই অভিজ্ঞতা থেকে আমরা প্রকাশ করতে গেলে কোন সুর খুঁজে পাব, কোন স্বর খুঁজে পাব,
অর্থাৎ এক একটি অভিজ্ঞতা এক একটি স্বর দ্বারা প্রকাশিত হয়। সেইগুলো আমাদের খুঁজে পাওয়ার প্রতিনিয়ত চেষ্টা চালাতে হবে। একটি উদাহরণ নেওয়া যেতে পারে, যেমন বর্ষার একটি চিত্র, খণ্ডচিত্র বলতে পারি, রবীন্দ্রনাথের একটি পংক্তিতে, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে। এই যে একটি খণ্ডচিত্র বর্ষার, এইটি কি দিয়ে প্রকাশিত হলো? এইটি আমাদের প্রথমে অনুভব করতে হবে, এবং সেই অনুভবকে আমরা যদি স্বরে ধরতে পারি, এই রকম ভাবে দেখা যেতে পারে যেন মেঘটা গর্জন করতে করতে চলে গেল। এইভাবে যে কোনো অভিজ্ঞতাই আমরা চেষ্টা করব অনুভব করে তাকে স্বরে রূপান্তর ঘটানোর। এবারে যদি আমরা অন্য একটি পংক্তি ধরি, যেমন একটি ভয়ঙ্কর কোনো পরিস্থিতির পূর্বাভাস দিচ্ছে এমন একটি পংক্তি, ফারুক আহমদের একটি পংক্তি নিচ্ছি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে। এই যে কম্পন সহযোগে স্বর মিড দিয়ে একটি প্রকাশ করার চেষ্টা হলো, তাই দিয়ে ধরা গেল একটি কোনো ভয়ঙ্কর বা খারাপ সময়ের বার্তা দিতে চাইছে। এভাবে আমরা চর্চা করতে করতে গেলে দেখতে পাবো একটা সময়ে প্রকৃতির অনেক কিছুই আমাদের কাছে যেন প্রতিনিয়ত খেলার মতো প্রকৃতির অবস্থান এবং স্বর এবং প্রকৃতির অবস্থান, এইগুলোকে নিয়মিত যাতায়াত আমরা করতে পারছি। একটি ছোট্ট কবিতা নেওয়া যেতে পারে সত্যেন্দ্রনাথ দত্তের জোনাকি। ওই একটি দুটি পাতার পরে একটু মৃদু আলো, ও যে দেখতে ভারী নূতন, ওরে কেমন লাগে ভালো। আয় জোনাকি বুকটি ভরে একটু নিয়ে আলো, আজ আঁধার রাতে বাদল সাথে চাঁদের ভাতি কালো। যেটুকু তোর দেবার আছে দিয়ে দে তুই আজ, ও সে তারার মতো নাই বা হলো, তাতেই বাকি লাজ। ছোট সে তো ভালোই আরো, ছোট বলেই মান, ও যে দুঃখী জনের ভিক্ষা মুঠি দানের সেরা দান। থাক না তারা তপন শশী, থাক না যত আলো, তাদের মোরা করব পূজা, বাসব তোরেই ভালো। এই হলো প্রকৃতির নানা বিষয় পর্যবেক্ষণ করতে করতে এবং তা বিশ্লেষণ করতে করতে আমরা অভিজ্ঞতা থেকে স্বরে রূপান্তর প্রতিনিয়ত এই খেলাটা চালিয়ে যেতে পারি। খুব সুন্দরভাবে দাদা আপনি আমাদের বুঝিয়ে দিলেন অনুভূতি চর্চার গুরুত্ব, কিভাবে করবেন আবৃত্তিকাররা, কিভাবে নিজের অনুভবকে ফুটিয়ে তুলবেন একটু একটু করে আবৃত্তির মধ্যে দিয়ে।
আমরা অনেকটা সে বিষয়ে ধারণা করতে পারলাম আপনার আলোচনা থেকে। এবার আপনি যদি একটু এই অনুভূতি কিভাবে গ্রহণ করবেন আবৃত্তিকাররা সেই বিষয়টি বলেন, আমার মনে হয় সকলেরই একটু সুবিধা হবে। এই যে অনুভূতির কথা আমরা বললাম, নানা বিষয় তো অনুভব আমরা করব, আবৃত্তিকার করবেন। এবার এই অনুভূতিগুলো কিভাবে মানুষের কাছে, আবৃত্তিকারের কাছে এসে পৌঁছয়? আমরা জানি আমাদের 5টি ইন্দ্রিয় আছে, যে ইন্দ্রিয়গুলো দ্বারা আমরা এই অনুভূতিগুলো সংগ্রহ করে থাকি। চোখ, কান, জিহ্বা, ত্বক এবং নাক। এইগুলো দিয়ে আমরা কখনো ঘ্রাণ নিচ্ছি, কখনো স্বাদ পাচ্ছি টক মিষ্টি ঝাল, কখনো শব্দ শুনছি কটু মৃদু মধুর নানাবিধ, কখনো গরম ঠান্ডা অনুভব করছি ত্বকের মাধ্যমে। এই যে ইন্দ্রিয়গুলো আমাদের রয়েছে, এই প্রতিটি ইন্দ্রিয় দ্বারা আমরা যে অনুভূতিগুলো পাচ্ছি সেগুলো আমাদের সচেতনভাবে চর্চার মধ্যে আনতে হবে। অর্থাৎ কোন অনুভূতিটা ত্বকের, কোন অনুভূতিটা চোখের, কোনটা বা কানের, জিহ্বারই বা কোনটা, এগুলো আমাদের পরিষ্কার বুঝে নেওয়া প্রয়োজন। যে যে ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভবগুলো প্রকৃতি থেকেই হোক বা যেখানে থেকেই হোক সংগ্রহ করি না কেন, সেইগুলো আমাদের গভীরভাবে নিবিড়ভাবে বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে। যেমন আমরা যদি কবির ভাষায় বলি, রবীন্দ্রনাথের কথায়, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। স্বরে বললে আ আ আ। এই যে সরল স্বর একটু নরম করে মিড় লাগিয়ে ফুলের সৌন্দর্য যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলো। এটি একটি দর্শনেন্দ্রিয়ের অনুভূতির প্রকাশ হলো। এইটা আমাদের বুঝতে হবে যে কোনটা কোন ইন্দ্রিয় দ্বারা প্রকাশিত হচ্ছে। এইভাবে আমরা রবীন্দ্রনাথের আরেকটি পংক্তি নিতে পারি, ব্যাকুল উদাস নিঃশব্দে মিলিল আসীন, নিঃশ্বাসে নিঃশ্বাস। আ আ আ আ। এটি যেমন কোমল স্বরে মিড় প্রয়োগ করে ধীরে ধীরে ভলিউম কমিয়ে এনে এমন একটি জায়গায় পৌঁছানো গেল যেন আমরা কর্ণে এবং ত্বকে দুটোতেই অনুভূতি পেলাম। এইভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতিটি ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতিগুলোকে সেই সেই ইন্দ্রিয়ের মতো করে স্বর প্রয়োগ করে, অর্থাৎ
যে ইন্দ্রিয়ের যে অনুভূতিটা আমরা পেয়েছিলাম, স্বর দিয়ে সেই অনুভূতিটাকে ফিরিয়ে দেওয়ার প্রতিনিয়ত চেষ্টা চর্চা আমাদের চালিয়ে যেতে হবে। এই তো গেল একরকম চর্চা। আমরা প্রকৃতি থেকে বললাম, আমরা চলার পথে দৈনন্দিন জীবনে ট্রেনে বাসে থেকে শুরু করে অফিস আদালত, খেলার মাঠ, বাজার সব কিছু থেকেই অভিজ্ঞতা অর্জনের কথা বললাম। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি রয়েছে সেটি হলো আবৃত্তিকারের পড়াশুনো করা। আবৃত্তিকারকে তো কবিতা পড়তেই হয়, এটা নিয়ে আর বলার কিছু নেই। কিন্তু এর বাইরে নানাবিধ সাহিত্য বিষয়ক ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি তো রয়েছে। তার সাথে সাথে অন্যান্য শিল্পের সঙ্গে অনুষঙ্গ তার বিশেষ প্রয়োজন। প্রয়োজন এই কারণেই যে এই সমস্ত বিষয়ের ভেতরে নানা অনুভূতি ছড়িয়ে আছে। সেই অনুভূতিগুলো আমরা যদি কুড়িয়ে নিতে পারি, আমাদেরকে সমৃদ্ধ করে নিতে পারি এবং সেই অনুভূতির চর্চা স্বরে আমরা যদি সফলভাবে করতে পারি, তবেই আমাদের নিজস্ব যে শিল্প, আবৃত্তি শিল্প, তাকে আমরা সমৃদ্ধ করতে পারব। আর অন্যান্য শিল্প বলতে সঙ্গীত, চিত্রকলা, নাটক, চলচ্চিত্র ইত্যাদি সমস্ত শিল্পের সঙ্গে অনুষঙ্গ আবৃত্তিকারের বিশেষ প্রয়োজন, যেখান থেকে সে নানাবিধ অনুভূতি কুড়িয়ে নিতে পারবে, নানাবিধ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। যে অভিজ্ঞতা, যে অনুভূতি চর্চা করার মাধ্যমে সে আবৃত্তি শিল্পটাকে অনেক বেশি সমৃদ্ধ এবং শিল্প হিসেবে স্বকীয়তা প্রদান করে তা প্রতিষ্ঠা করতে পারবেন। ধন্যবাদ দাদা। আপনার থেকে আমরা অনেকগুলো বিষয়, আবৃত্তির একটি বিশেষ পর্যায় যেখানে অনুভূতির প্রয়োগ হবে, অনুভূতি ব্যবহার হবে, একটি পর্যায় নয়, আমার মনে হয়েছে যে সমস্ত আবৃত্তিটিতেই আবৃত্তিটিকে নির্মাণ করার সময় আবৃত্তিকারকে মাথায় রাখতে হবে প্রতিটি শব্দের প্রকাশের সময় তার অনুভূতিকে ব্যবহার করতে হবে। এবার আমি একটু বলবো আপনাকে একটু সাম আপ করে দিতে পুরো আলোচনাটা। যেমন আপনি যদি একটু বলেন যে এই অনুভূতির সাথে আরও কি কি মিশিয়ে একজন আবৃত্তিকার একটি সম্পূর্ণ আবৃত্তি নির্মাণ করবেন, একটি কবিতাকে একটি সম্পূর্ণ রূপ দেবেন এবং আবৃত্তি শিল্পে তাকে একটা নতুন জন্ম দেওয়া হবে একটি কবিতাকে। এই পুরো বিষয়টি সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন, আমার মনে হয় সকলের অনেক উপকার হবে। শেষ করার আগে একটু বলতে চাই যে আবৃত্তিকার তো অনুভূতির চর্চা করছেনই, তার সাথে সাথে স্বরের চর্চা বিশেষ প্রয়োজন। কারণ আবৃত্তি শিল্পটি দাঁড়িয়ে থাকে যে চারটি স্তম্ভের ওপরে, তার অন্যতম হল কণ্ঠস্বর, অর্থাৎ স্বরের চর্চা বিশেষ জরুরি প্রয়োজন। এই স্বর দ্বারাই আমরা কবিতার শিল্পান্তর ঘটাই আবৃত্তিতে, যা শ্রোতার কাছে আবৃত্তি হিসেবে পৌঁছতে পারে।
এখন বলা যেতে পারে যে আবৃত্তি কি, সে আলোচনার বিষয় এখানে নয়। শুধু একথা বলতে পারি যে কিছু মানুষের সামনে কিছু বলতে আসা, আবৃত্তিকারের নিজের কথা, তাই আবৃত্তি। আবার এভাবেও বলা যায়, শুধু শ্রোতৃমণ্ডলীর সামনে শ্রুতিনন্দনভাবে যা আবৃত্তিকার পরিবেশন করেন তাই হলো আবৃত্তি। তাহলে এই আবৃত্তি যখন আবৃত্তিকার পরিবেশন করবেন, সেখানে তো তিনি স্বর দিয়েই তা প্রকাশ করবেন। এই স্বরই শুধু রসিক শ্রোতার কানে গিয়ে যথাযথ অনুভূতি সৃষ্টি করে শ্রোতৃমণ্ডলীকে বিমোহিত করতে পারে। এটি হবে আবৃত্তিকারের প্রধান লক্ষ্য। তাই স্বরের চর্চার কথা বলছিলাম, এটি অত্যন্ত জরুরি একটি স্তম্ভ আবৃত্তি শিল্পের। এছাড়াও উচ্চারণ, এটি বিশেষভাবে জরুরি, কারণ সঠিক উচ্চারণ ছাড়া আবৃত্তি যথাযথভাবে আমরা নিবেদন করতে পারি না। তারপরে থাকছে ছন্দ, যেটি জানা আবশ্যিক, এবং শেষে অভিব্যক্তি, যা দিয়ে আবৃত্তিকে পরিপূর্ণ রূপ প্রদান করা যায়। এই চারটি স্তম্ভ নিয়েই আমাদের আবৃত্তিকারকে অনুভূতির চর্চা প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে, এবং যার ফলে আমরা পরিপূর্ণ আবৃত্তি শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে পারব। আমরা সাধারণভাবে কবিতা আবৃত্তি করি, গদ্য আবৃত্তি হয়, কিন্তু এমন আবৃত্তিও আছে যেখানে কোনো কবিতার বাক্য নেই, শুধু কিছু শব্দের সমাহার। এমনই একটি ছোট্ট কবিতা বলে শেষ করব, পরেশ মণ্ডলের নেই। এখানে কোনো বাক্যই ব্যবহৃত হয়নি, কিছু শব্দের মাধ্যমে নেই এটি বোঝানো হয়েছে। চেষ্টা করি। ক্রিং ক্রিং, বাড়ি নেই। সকাল, দুপুর, বিকেল, সন্ধে। সকাল, সন্ধে, সন্ধে, বিকেল, দুপুর, বিকেল। ক্রিং ক্রিং, বাড়ি নেই। এই ছিল নেই। তো আমাদের আজকের আলোচনার বিষয় আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের বক্তব্য শুনলেন, আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। স্বরক্ষেপের পক্ষ থেকে জানাই প্রণাম, ধন্যবাদ। খুব সুন্দরভাবে আবৃত্তি চর্চার একটি সম্পূর্ণ আলোচনা করলেন আমাদের সাথে শ্রী প্রণব সরকার। আপনাদের ভালো লেগেছে আশা করি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই চ্যানেলটিকে এবং এই ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করুন, ছড়িয়ে দিন আবৃত্তিকে ভালোবাসা আপনাদের সমস্ত বন্ধুদের কাছে। ধন্যবাদ।